আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আরও তীব্র হয়েছে গ্যাস সংকট। গ্যাস সংকটের কারণে কলকারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ রয়েছে। বাসাবাড়িতে কমে গেছে গ্যাসের চাপ। গ্যাস না থাকায় অনেক এলাকায় জ্বলছে না চুলা। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে একই চিত্র। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে পরিবহন শ্রমিকদের। এতে রান্না থেকে শুরু করে যাতায়াত সব ক্ষেত্রেই বেড়েছে ভোগান্তি। গ্যাসের সংকটে ক্ষোভে ফুঁসছেন চালক ও সাধারণ মানুষ। গ্যাস সংকটের দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা। আটটার পর থেকে আবার গ্যাসের প্রেশার কমে গেছে, তারপর থেকে গ্যাস দেওয়া বন্ধ। এখনো তো বন্ধ আছে, এখন তো প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে। সকালে আসছি 5:30 বাজে, 6টা বাজে পাম্পে সিরিয়াল লাগাইছি, 10টা বাজে পর্যন্ত। এই যে এখন বাজে কত, 10টা বাজে, তাও যা পাবো একদিন চালাইতে পারবো না। দর্শক, এই মুহূর্তে মহাখালী এলাকা থেকে যুক্ত হচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, গ্যাস সংকটে রাজধানীতে কি অবস্থা দেখতে পাচ্ছেন, কি বলছেন সিএনজি স্টেশন কর্তৃপক্ষ এবং ভুক্তভোগীরা, বিস্তারিত জানাবেন। সাবরিনা, আপনি যেমনটি বলছিলেন, প্রায় 1 মাস ধরে কিন্তু এই গ্যাসের যে সংকট, সেই সংকটটা কিন্তু এখনও বিদ্যমান। সরকারি ছুটির দিনেও আমরা দেখেছি যে এখানকার চালকরা কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও যে তাদের কাঙ্ক্ষিত যে গ্যাস সেটি কিন্তু পাচ্ছেন না। এবং আমরা এখানে আসার পরে, মহাখালী এই পাম্পে আসার পরে যেটি দেখলাম, তারা সকাল কেউ 4টা, কেউ ভোর 5টা থেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। প্রায় 5 থেকে 6 ঘন্টা হওয়ার পরেও কিন্তু তারা গ্যাস পাচ্ছে না। এবং যেই পাম্পটিতে রয়েছি সেখানে কিন্তু সকাল থেকে সীমিত পরিসরে গ্যাস দেওয়া হলেও কিন্তু 8টার পর থেকে যে গ্যাস সরবরাহ রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে। আমরা পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে গ্যাসের যে প্রেশার, সেই প্রেশারটি কিন্তু কম থাকার কারণে যে গ্যাসের যে দেয়া কিন্তু বন্ধ রয়েছে। এবং কখন নাগাদ আবার গ্যাস দেয়া শুরু করবে তা কিন্তু জানাতে পারেনি। এবং আমরাও দেখেছি এখানে চালকরা কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন এবং অপেক্ষার পরে কিন্তু তারা আসলে ক্ষোভ ঝাড়ছেন সরকারের প্রতি। তারা কিন্তু জানাচ্ছেন যে যদি গ্যাস সরবরাহ যদি নাই থাকে তাহলে পাম্পগুলো বন্ধ রাখা হোক, প্রতিদিন আসলে এই যে ঘন্টার পর ঘন্টা ভোগান্তি থেকে তাদেরকে মুক্তি দেওয়া হোক, বা দাম বাড়িয়ে হলেও গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হোক, এমনটাই কিন্তু বলছেন। একটু যদি বলে রাখি, এক্সিলারেটর টার্মিনাল থেকে যে এলএনজি সরবরাহ সেটি কিন্তু বন্ধ রয়েছে। এবং গতকালকে সন্ধ্যায়, আসলে শুক্রবার সন্ধ্যায়, একটি জাহাজ কিন্তু এলএনজি নিয়ে বঙ্গোপসাগরে এসেছে এবং সেগুলো কিন্তু আনলোডিং চলছে। এবং আনলোডিংয়ের পরে সামিটের মাধ্যমে সেই গ্যাসগুলো সরবরাহ করা হবে। তো পাম্প কর্তৃপক্ষ আশা করছে যে আসলে বিকেলের পরে বা দুপুরের পরে কিন্তু স্বল্প পরিসরে গ্যাস পাওয়া যাবে এবং আস্তে আস্তে সেটি সমাধানের পথে যাবে কিনা সেটি নিয়ে কিন্তু তারা নিশ্চিত হতে পারছেন না। তবে যেহেতু এলএনজি গ্যাসের একটি জাহাজ এসেছে এবং এটি যদি কন্টিনিউ প্রসেসে আসতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে এই সমস্যার সমাধান হবে বলে কিন্তু পাম্প কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে। এবং আমরা যেটি দেখেছি যে এখানকার যারা ড্রাইভার রয়েছেন বা চাকরিজীবী রয়েছেন, তারা কিন্তু আর্থিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ গ্যাস সরবরাহ না থাকার কারণে তারা কিন্তু গাড়ি চালাতে পারছেন না। পাশাপাশি আমরা দেখেছি গ্যাসের যে সিরিয়াল, তার জন্য কিন্তু আশেপাশে যানজটের সৃষ্টি হয়েছে। এবং যে রাইডারগুলো যেহেতু পাম্পে অলস সময় পার করছে, সেহেতু কিন্তু যাত্রীরা রাস্তায় গাড়িও পাচ্ছে না, ফলে কিন্তু ভোগান্তিতে পড়ছে। তো সাবরিয়া, এই ছিল আমার কাছে পাম্প থেকে, সিএনজি পাম্প থেকে সবশেষ তথ্য। সাবরিয়া, ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আরও জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, কালিয়াকৈরে গ্যাস সংকটের প্রভাব নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জি সাদিয়া, আপনি যেমনটি জানেন যে সারা বাংলাদেশে কিন্তু ব্যাপক গ্যাস সংকট চলছে। তারই ধারাবাহিকতায় কালিয়াকৈর উপজেলায় বেশ কিছুদিন হলো গ্যাস সংকট চলছে। আপনাকে একটু বলে রাখি, কালিয়াকৈর উপজেলায় প্রায় 3 শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। সেসব শিল্প কলকারখানায় কিন্তু ব্যাপক গ্যাস সংকটে পড়েছেন। ইতিমধ্যে কিন্তু প্রায় 15টির অধিক কারখানার ছুটি ঘোষণা করেছেন গ্যাস সংকটের কারণে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উপজেলার পল্লী বিদ্যুৎ স্পিনিং মিলে। আপনাকে বলি, এই মিলে কিন্তু অনেক মেশিন বন্ধ রয়েছে গ্যাস সংকটের কারণে। আমার পিছনে যে মেশিনটি চলছে সেটি বিদ্যুতের
দ্বারাই চলছেন এবং বিদ্যুতে চালাতে গেলে তাদের কিন্তু ডবল খরচ বহন করতে হয়, যার ফলে কিন্তু এই কারখানার অধিকাংশ শ্রমিকদের ছুটি দিয়েছে। তবে এদিকে যে কালিয়াকৈর যে সিএনজি পাম্পগুলো রয়েছে সেগুলোর চিত্র কিন্তু একই গ্যাস সংকটে রয়েছে এবং দীর্ঘ লাইন রয়েছে গাড়ির। আমি গ্যাস সংকটের কথা যে পাম্পের কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে গ্যাস সংকটের কারণে অনেক পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, তবে এই সমাধান না হলে কিন্তু সকল পাম্পই বন্ধ হয়ে যাবে। এদিকে কালিয়াকৈরের প্রায় 25 মিলিয়ন ঘনফুটের চাহিদা রয়েছে, সেই ক্ষেত্রে পাচ্ছে কিন্তু 10 মিলিয়ন ঘনফুট। এদিকে কারখানায় 10 PSI গ্যাসের প্রয়োজন, সেখানে পাচ্ছে 5 বা 0 PSI, যার ফলে কারখানা উৎপাদনে কিন্তু ব্যাপক ব্যাহত হচ্ছে। যদি গ্যাস সংকট সমাধান না হয় তাহলে অনেক কারখানায় একেবারে বন্ধ হয়ে যাবে এবং বিভিন্ন শ্রমিক, হাজার হাজার শ্রমিক সেক্ষেত্রে কিন্তু বেকার হয়ে পড়বেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে কারখানা কর্তৃপক্ষ বলছেন দ্রুত এর সমাধান চাচ্ছে এবং সমাধানের মাধ্যমে এদেশের সকল কারখানা আবার এই উৎপাদনে চলে আসবে বলে তারা জানিয়েছেন। জি সাদিয়া, এই ছিল কালিয়াকৈর থেকে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ বিপ্লব। দেশ জুড়ে চলমান তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। শহরাঞ্চলে এই সংকট যৎসামান্য হলেও গ্রামাঞ্চলে ভয়াবহ রূপ ধারণ করেছে। কোনো এলাকায় 24 ঘন্টায়ও আসছে না বিদ্যুৎ। থমকে গেছে স্থানীয় ব্যবসা বাণিজ্য, কৃষি ও গৃহস্থালির কাজ। ঝালকাঠি, সিলেট, রংপুর ও গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও কানাইঘাটে চলছে ভয়াবহ লোডশেডিং। বিদ্যুৎ অফিস বলছে কোনো এলাকায় বিদ্যুতের চাহিদা 15 মেগাওয়াট হলে সরবরাহ পাওয়া যাচ্ছে কেবল 3 থেকে 4 মেগাওয়াট। এতে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিদ্যুৎ নির্ভর সব কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 5 মিনিটের মতো কারেন্ট থাকে, কিংবা তারপর 3 ঘন্টার মতো কারেন্ট থাকে না। তারপর আমরা বাসায় যাই, বাসায় যাওয়ার পর অনেক সময় কারেন্ট থাকে না। গরমের কারণে আমরা ঘুমাতেও পারি না ঠিক মতো, যার কারণে স্কুলে এসে অনেক অসুবিধা হয় আমাদের। ব্যবসার তো খারাপ অবস্থা, কারণ লোডশেডিং এর কারণে অনেক সময় কাজই করা যায় না। ঝালকাঠিতে ওজোপাটিকো ও পল্লী বিদ্যুৎ অফিসের নানা অনিয়মে ক্ষোভে ফুঁসে উঠেছেন গ্রাহকরা। লোডশেডিং এর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ বিলে ক্ষুব্ধ এলাকাবাসী। যেই রকমের বিদ্যুৎ যে হারে নেয়, 1 ঘন্টা দিলে 1 ঘন্টা থাকে না, এই রকমের অবস্থা। গেল রাত্রে কারেন্ট সন্ধ্যা নেছে 6টায়, রাত্র 12টা নেছে, রাত্র 3টায় নেছে, ভোররাইতে নেছে। তীব্র লোডশেডিং এ গোপালগঞ্জের বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানে দেখা দিয়েছে চরম অস্থিরতা। লোডশেডিং এর কারণে বিদ্যুৎ অফিসে হামলার আশঙ্কায় নিরাপত্তা চেয়ে পুলিশ সুপার বরাবর চিঠি দিয়েছে গোপালগঞ্জ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। যে কোনো বিদ্যুৎ স্টেশনকে আমরা কেপিআই এর মতো মনে করে নিরাপত্তা প্রদান করি এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা অলরেডি বিরাজমান আছে। ওনারা কেন চিঠি দিয়েছে আগে আমাদের সঙ্গে কোনো আলাপও করেনি, নিরাপত্তারও কোনো ঘাটতি ছিল না। বরগুনার আমতলীতে 24 ঘন্টায় গড়ে 4 ঘন্টার বেশি বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ গ্রাহকরা। বিদ্যুতের উপর নির্ভরশীল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, খামার ও চার্জ নির্ভর যানবাহনে পড়েছে এর সরাসরি প্রভাব। ব্যবসা বাণিজ্য করা দায়, দেশ সাইডে পলাই যাওয়া লাগবে। কারেন্টের কাম নাই, কাম কাজ করতে পারি না কারেন্ট পাবে। ছেলেমেয়েরা তো লেখাপড়া টোটালি করতে পারে না। সকাল সন্ধ্যায় গেলে 2:30, 3টে আসে বিদ্যুৎ। নেত্রকোনার 10 উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কোনোদিন দেখা দিচ্ছে শতভাগ লোডশেডিং। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় নষ্ট হচ্ছে ফ্রিজে থাকা খাবার। কারেন্ট যে চলে যায় 1-1.5 ঘন্টা লেট করে বা 2 ঘন্টা লেট করে, তার জন্য আমরা পড়াশোনা করতে পারছি। দিনে অন্তত 15 ঘন্টা লোডশেডিং চলছে রংপুরের পীরগঞ্জে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হাসপাতালের রোগী ও শিক্ষার্থীরা। থমকে গেছে স্থানীয় ব্যবসা বাণিজ্য। সাকিব আল হাসান, RTV। লোডশেডিং এর বিষয়ে জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী MA আকাশ। আকাশ, সারা দেশের মতো ফেনীতে লোডশেডিং এর প্রভাব নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। সাদিয়া, একটু আগে আমরা যে প্রতিবেদনটিতে দেখছিলাম সারা দেশের চিত্রের মতো ফেনীতেও প্রায় বলা চলে একই চিত্র। আমরা সকালবেলায় কথা বলেছিলাম ফেনী পৌরসভার পিডিবির সঙ্গে। পিডিবি আমাদেরকে জানিয়েছে যে ফেনীতে প্রতিদিন
প্রায় 55 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়, সেই জায়গায় বিদ্যুৎ পাচ্ছে মাত্র 40 মেগাওয়াট এবং এখানেও আরও প্রায় ঘাটতি রয়েছে 15 মেগাওয়াট। আমরা কথা বলেছিলাম পল্লী বিদ্যুৎ উন্নয়নের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছে যে জেলায় দিনে বিদ্যুতের প্রয়োজন হয় 85 মেগাওয়াট এবং রাতে প্রয়োজন হয় 105 মেগাওয়াট, অর্থাৎ প্রতিদিন প্রয়োজন পড়ে 190 মেগাওয়াট। সেখানেও আসলে তারা আমাদেরকে জানিয়েছে যে প্রতিদিন গড়ে প্রায় 20 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু ফেনী থেকে ঘাটতি রয়েছে, অর্থাৎ ফেনী পৌরসভার বাহিরে ফেনী পল্লী বিদ্যুৎ উন্নয়নও সেখানে পুরো জেলায় 20 মেগাওয়াট ঘাটতি রয়েছে বলে তারা দাবি করেছে। আর অন্যদিকে পল্লী বিদ্যুৎ এবং পিডিবি উভয় ক্ষেত্রে পিডিবির যে প্রিপেড মিটার, সেই প্রিপেড মিটারে আসলে অনেকটাই অতিষ্ঠ এখানকার সাধারণ যারা গ্রাহকরা রয়েছেন তারা, কারণ প্রতিনিয়ত লোডশেডিং থাকলেও বিদ্যুৎ বিলের ক্ষেত্রে কিন্তু আসলে এক ধরনের ভুতুড়ে বিলের কথা তারা যেমন বলছে, ঠিক তেমনি এখন প্রিপেড মিটারগুলোতে টাকা রিচার্জ করার পর টাকা উধাওয়ের মতো ঘটনাও কিন্তু ঘটছে এবং সেটি কিন্তু প্রতিনিয়ত সেই অভিযোগগুলো প্রতিদিন বাড়ছে। আর লোডশেডিংয়ের কথা যদি বলি, লোডশেডিং বাড়ার ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেখানে তো প্রভাব পড়ছে, বিশেষ করে বড় বড় যে সকল শিল্প কারখানাগুলো রয়েছে, যেমন ফেনী বিসিক শিল্পনগরী এলাকাতে কিন্তু এর ব্যাপক প্রভাব পড়ছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। আর অন্যদিকে শহরের একদম যে পৌরসভার যে 15 মেগাওয়াট যে লোডশেডিং, সেটি আসলে দিনের বেলায় কমিয়ে রাতের বেলায় বাড়িয়ে দেওয়ার কথা আমাদেরকে জানিয়েছে ফেনী পৌরসভার পিডিবি। আর অন্যদিকে আমাদেরকে পল্লী বিদ্যুৎ উন্নয়ন পরিষদ থেকেও আসলে জানানো হয়েছে যে সকাল থেকে রাত পর্যন্ত আসলে সন্ধ্যা নাগাদ পর্যন্ত তারা সেটি কমিয়ে আনার চেষ্টা করছেন এবং রাতে প্রতিনিয়ত কিন্তু লোডশেডিং বাড়ছে। সব কিছু মিলিয়ে আমার কাছে ফেনী থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আকাশ। একাধিকবার তাগিদ দেওয়ার পরও পেশাগত নিরাপত্তা নিশ্চিত না করার অভিযোগে গত 15 জুলাই সীতাকুণ্ডের ফেরদৌস কর্পোরেশন লিমিটেডের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেছিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ডিআইএফএ। এরপরেও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করে শিপইয়ার্ডের কাজ চালানোর এক পর্যায়ে গতকাল বিষাক্ত গ্যাস ছড়িয়ে 9 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। একাধিক শ্রমিক অভিযোগ করেন কারখানাটিতে কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছিল না, রোগী আনা নেয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্সও ছিল না, এমনকি জাহাজ কাটার অনুমতি ছিল কিনা জানে না পরিবেশ অধিদপ্তর। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিএসপি এর পক্ষ থেকে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সীতাকুণ্ডের ভাটিয়ারিতে জাহাজ ভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শ্রমিক হতাহতের ঘটনা ঘটে। এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, শ্রমিক হতাহত নিয়ে কি বলছেন স্থানীয়রা? কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা, সব মিলিয়ে জানাবেন। জি সাদিয়া, আসলে যেমনটি বলেছেন, আমি এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছি আসলে যেইখানটিতে গতকালকে 9 জন শ্রমিক মারা গেছেন সেই কারখানাটিতে দাঁড়িয়ে আছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই সেই জাহাজ, যে জাহাজটিতে গতকাল 9 জন শ্রমিক আক্রান্ত হয়ে নিহত হয়েছিলেন এবং আজকে সকাল থেকে কিন্তু এখানে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা কিন্তু এসেছেন এবং এই মুহূর্তে শিল্প মন্ত্রণালয়ের শিল্প সচিব বিষয়টি এবং তিনি কিন্তু জানার চেষ্টা করতেন কী কারণে আসলে এই ধরনের একটি ঘটনা ঘটেছেন এবং একই সাথে এসেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সরকারের যে সংস্থাগুলো আছে সবাই এসেছেন এবং বিস্ফোরক অধিদপ্তরও এসেছেন, পরিবেশ অধিদপ্তরও আসতেছেন এবং একই সাথে কলকারখানা অধিদপ্তরের পক্ষ থেকে তারাও কিন্তু আসছেন এবং গতকালকে থেকে কিন্তু এই জায়গাটিতে সেনাবাহিনী দখল নিয়েছেন এবং তারা সাধারণ জনগণকে সরিয়ে দিয়ে তাদের যে অবস্থান সেটা কিন্তু তারা আছেন এখনো পর্যন্ত। এবং গতকাল বিকালবেলার দিকে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী কিন্তু ভিতরে প্রবেশ করেছিল, সেখানে তাদের যেই বোমা ডিসপোজাল টিম ছিল সেটা নিয়ে, কিন্তু তারা কিন্তু ভিতরে বেশিক্ষণ থাকতে পারেনি। তাদের যেই মেশিন ছিল সেই মেশিনে কিন্তু কী পরিমাণ গ্যাস ছিল কিংবা কী গ্যাস ছিল সেটা কিন্তু তারা নির্ণয় করতে পারেনি, এই জন্য ভিতরে আর কোনো কেউ ছিল কিনা সেটাও কিন্তু তারা বলতে পারেনি। তবে আজকে সকাল থেকে কিন্তু সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা একেবারে উচ্চ লেভেলের যারা এটার সাথে ইনভলভমেন্ট
মন্ত্রণালয় থেকে তারা প্রত্যেকেই কিন্তু এখানে এসেছেন এবং তারা ব্রিফ করবেন কিছুক্ষণ পরে কি হয়েছিল, আসলে কেন এই ধরনের একটি ঘটনা ঘটেছে, এই বিষয়গুলো বিস্তারিত বলবেন। এর একটু জানিয়ে রাখি, সেটিতে গতকাল রাত 11টা থেকে 11:30টার মধ্যে যারা নিহত হয়েছিলেন তাদেরকে, যারা চট্টগ্রামের বাসিন্দা তাদেরকে দাপন করা হয়েছিল এবং যারা চট্টগ্রামের বাইরে যে 4 জন রয়েছেন তাদেরকে কিন্তু তাদের লাশগুলো তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং একই সাথে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গতকালকে হাসপাতালে গিয়ে বলেছিলেন প্রত্যেককেই যাতে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং একই সাথে এই ঘটনায় কারো যদি দোষ প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনা হবে বলে এমনটাই জানিয়েছেন। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে কীভাবে বিস্ফোরক অধিদপ্তর তাদেরকে ক্লিন সার্টিফিকেট দিয়েছে, এই বিষয়টি কিন্তু স্থানীয় জনগণের কিন্তু অভিযোগ রয়েছে এবং একই সাথে অভিযোগ করেছেন এই কারখানাটিতে অ্যাম্বুলেন্স ছিল না এবং নিরাপত্তার ঘাটতি ছিল। সাদিয়া, আপাতত এটাই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। পরবর্তীতে সরকারের কর্মকর্তারা কী ধরনের ব্রিফ করে সেটা আমি হয়তো আপনাদেরকে জানাবো। ধন্যবাদ আপনাকে। একটা মানুষ কতটা দূরদর্শী হতে পারেন, কত দিকেই বা নিজের ঔজ্জ্বল্য ছড়াতে পারেন। ব্যক্তিভেদে প্রশ্নের উত্তর হয়তো ভিন্ন, কিন্তু নামটি যদি হয় বেগম খালেদা জিয়া, সব প্রশ্নের উত্তরই ছাড়িয়ে যায় সীমা। গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা, স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, কোন জায়গায় নেই তার অবদান। আজ সেই মানুষটির জন্মদিন। তৌফিকুল ইসলাম আশিক জানাচ্ছেন সেই অধ্যায়ের খানিকটা। মুসলিম বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিস্তা বিধৌত দিনাজপুরের মুদিপাড়ায় 1945 সালের 15 আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 1960 সালে ম্যাট্রিকুলেশন পাশের পর একই বছর জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় তার। 1981 সালে দেশি বিদেশি ষড়যন্ত্রে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। পরের বছর সামরিক অভ্যুত্থানে এরশাদ ক্ষমতা দখলের পর গণতান্ত্রিক আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। গঠন করেন 7 দলীয় জোট। শত প্রলোভন আর হুমকিকে উপেক্ষা করে এরশাদ হটাও আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়ে ফিরিয়ে আনেন সংসদীয় গণতন্ত্র। 91 নির্বাচনে জয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। আমি স্পষ্ট করে বলতে চাই, দেশ ও জনগণের স্বার্থেই আমাদের এই সিদ্ধান্তের মূল উৎস। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার গঠন করে বিএনপি। তবে 1/11 এবং তার পরবর্তী সময়ে গণতন্ত্র ও মানবাধিকারের পুনঃপ্রতিষ্ঠার লড়াই নতুন করে শুরু করতে হয় বেগম জিয়াকে। জেল জুলুম হামলা মামলায় খালেদা জিয়াকে বিপর্যস্ত করে তোলেন শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। তবে ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন হাসিনা। জুলাই অভ্যুত্থানের পর দীর্ঘ কারাভোগ আর সুচিকিৎসার অভাবে বহুমুখী রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়ে চিকিৎসা নেন। ফিরে আসেন কিছুটা সুস্থ হয়ে, কিন্তু ফের অবস্থার অবনতি হলে গত 30 ডিসেম্বর স্রষ্টার সান্নিধ্যে পাড়ি জমান বাংলাদেশের গণতন্ত্রকামীদের প্রিয় এই মানুষটি, যার অভাব কখনো পূরণ হওয়ার নয়। জন্মদিনে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য রইল দোয়া ও ভালোবাসা। তৌফিকুল ইসলাম আশিক, RTV। কাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। চলছে সাজসজ্জা ও পরিচ্ছন্নতা সহ শেষ সময়ের নানা প্রস্তুতি। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম নাইমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে কিশোরগঞ্জে চলছে সাজসজ্জা, পরিচ্ছন্নতা ও অবকাঠামো মেরামত সহ নানা প্রস্তুতি।
রোববার সকালে সড়কপথে কিশোরগঞ্জ পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। এরপর কটিয়াদি উপজেলার কার্প হ্যাচারি পরিদর্শন ও আজমিতা জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রত্যেকটা মা বোনদের ভিতরেও যে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে মাননীয় প্রধানমন্ত্রীকে এক নজর চোখে দেখার জন্য। আমরা কিশোরগঞ্জ জেলা যুব দল অত্যন্ত আনন্দিত। ইতিমধ্যে আমাদের কিশোরগঞ্জ জেলা যুব দল ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। 5 বছর মেয়াদের শুরুতেই আমরা ওনাকে কিশোরগঞ্জে পেয়ে আমরা উল্লাসিত। দুপুরে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও জেলা ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন অনুদান প্রদান করবেন। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন নেতারা। কিশোরগঞ্জের উন্নয়নে উনি যথাসাধ্য অর্থ বরাদ্দের জন্য উনি প্রস্তুতি নিয়েছেন। কিশোরগঞ্জের যে প্রকল্পগুলো হয়েছে সেইগুলা বাস্তবায়নেও ওনার একটা ব্যাপক আগ্রহ আছে। এটা আমাদের জন্য একটা বড় সুযোগ। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, উনি এই দেশকে নেতৃত্ব দিচ্ছেন। আগামী দিনে কিশোরগঞ্জের উন্নয়নে আমাদের এই সফরটা একটা বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব কর্মসূচির সরাসরি উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় উন্নয়ন আরও বেগবান হবে, এমনটাই মনে করছে কিশোরগঞ্জবাসী। সাকিব আল হাসান, RTV। মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে ফুটন্ত পানির বাষ্প, যেন জীবন্ত আগ্নেয়গিরির অনুভূতি। সেই পানিতে ডিম ও বিভিন্ন সবজি সেদ্ধ করে খাচ্ছেন পর্যটকরা। অনেকে আবার নিচ্ছেন স্পা ও ব্যাম্বো ক্যাপ থেরাপি। হ্যাঁ, এমন ঘটনার দেখা মেলে চীনের তেংচংয়ের রেহাই জিও পার্কে। এখানে এখনও পানির সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 102 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আগ্নেয়গিরির অভিজ্ঞতা পেতে এখানে বছর জুড়ে পর্যটকদের ভিড় লেগেই থাকে। চীন থেকে ফিরে আরও জানাচ্ছেন এয়ার বাদল। চীনের তেংচংয়ের রেহাই জিও পার্কের বুকের ভেতর এখনো জ্বলছে আগ্নেয়গিরির আগুন। লাভা নেই তাতে কি, সেই আগুনে উত্তপ্ত হয়ে বেরিয়ে আসছে টকবগে ফুটন্ত পানি। সেই পানিতে সেদ্ধ করা ডিম সংগ্রহে ভিড় লেগেই থাকে। পার্কের সাক্ষী হতে অনেকেই তুলছেন ছবি। চীনের পর্যটন ব্যবস্থায় সর্বোচ্চ 5A শ্রেণীভুক্ত এই পার্ক কয়েক কোটি বছর আগে ইউরেশীয় প্লেট ও ভারতীয় উপমহাদেশের প্লেটের সংঘর্ষের ফলে তেংচং অঞ্চলে অনন্য আগ্নেয় ও ভূতাপীয় প্রকৃতি তৈরি হয়। সেখানে রয়েছে 99টি আগ্নেয়গিরি এবং 88টি উষ্ণ প্রসবন। জিওথার্মাল বা ভূতাপীয় জাদুঘরও বলা হয় রেহাইকে। এখানকার পানি এত তীব্রভাবে ফুটতে থাকে যে বাষ্প আকাশের দিকে উঠে যায়। মনে হচ্ছে আমি আগ্নেয়গিরির মধ্যেই আছি। ফুটন্ত পানির বাষ্প আমার গায়ে লাগছে। আগ্নেয়গিরির রোমাঞ্চকর অসাধারণ অনুভূতি। ফুটন্ত পানি পানের অভিজ্ঞতাও মিলে এখানে। চীন সফররত বিভিন্ন দেশের সাংবাদিকদের আগ্নেয়গিরির পানিতে সেদ্ধ ডিমের স্বাদ নেয়ার সুযোগ দেয়া হয়। অনেকে স্পা সহ নেন ব্যাম্বো ক্যাপ থেরাপি। রেহাই জিও পার্কের ডেপুটি ডিরেক্টর চুংফেং জু বলেন, এখানে প্রায় 102 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয় এবং প্রায় 16,000 বছর আগে এটি সক্রিয় থাকার লক্ষণ দেখা গিয়েছিল। দেশ বিদেশের মানুষ এখানে এসে অভিজ্ঞতা নিতে ভালোবাসে। প্রকৃতিকে এমনভাবে কাজে লাগিয়ে উদাহরণ তৈরি করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও যুব উন্নয়ন বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, পর্যটনে চীন সফল। এ অভিজ্ঞতা বাংলাদেশও কাজে লাগাতে পারে। কিভাবে তার পর্যটনকে বিকশিত করছে সেই জ্ঞান অন্যান্য দেশগুলো গ্রহণ করতে পারছে এবং চাইলে সেই প্রযুক্তিকে কাজেও লাগাতে পারে। এক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। চীনের এই উদাহরণ বা তাদের এই ভাবনা থেকে অন্যান্য রাষ্ট্রগুলো কিন্তু গ্রহণ করে উপকৃত হওয়ার যথেষ্ট সুযোগ আছে। AR বাদল, RTV, ঢাকা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।